শুরুতে ছোট্ট একটা গল্প বলি। এটা সম্ভবত ২০১৪ সালের ঘটনা। আমার ওই যে সাল, দিন, তারিখ ঠিক মনে থাকে না। মাশরাফি আ ওই সময় সম্ভবত মুশফিক ইনজুরিতে ছিল। মাশরাফি তখনো আ পার্মানেন্টলি ক্যাপ্টেন হয় নাই। একটা সিরিজে মাশরাফি ক্যাপ্টেন্সি করতেছিল মুশফিকের ইনজুরিতে। তো সে সময় আমরা চিটাগাং ম্যাচ কভার করতে গেছি। বাংলাদেশ বল করতেছিল, সেকেন্ড ইনিংসে ডে নাইট ম্যাচ ছিল। বেশ শীত পড়ে গেছে, বেশ শিশির পড়তেছে। এরকম একটা অবস্থায় বাংলাদেশ বেশ টাইট সিচুয়েশনে ছিল। আগের ম্যাচেও সাকিব দুর্দান্ত বল করছে। ফলে সবারই প্রত্যাশা ছিল যে সাকিব তো বাংলাদেশ যদি ৫০ ওভার বল করে বা সাকিব তো ১০ ওভার করবেই। এ ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা দেখলাম ১ম ২-৩ ওভার করার পর থেকে আর সাকিব বল করতেছে না। সাকিব একদম মানে সাকিবরে ডাকাই হচ্ছে না। অথচ সিচুয়েশন ডিমান্ড করতেছে যে সাকিবরে ডাকা হোক। কিন্তু আমরা দেখতেছি প্রত্যেক ওভার শেষে সাকিব আর মাশরাফি বোলিং এন্ডের পাশে দাঁড়ায় লম্বা সময় ধরে কথা বলতেছে। ১.৫ মিনিট ২ মিনিট ধরে কথা বলতেছে। সাকিব বল হাতে নিচ্ছে, নিয়ে দেখে টেখে আবার মাশরাফির ফিরায় দিচ্ছে। অন্য কাউরে ডাকে বল দিচ্ছে। রহস্যটা বুঝতেছি না। এর মধ্যে আমাদের সামনে ল্যাপটপ ওপেন করা আছে। ল্যাপটপে দেখতেছি যে ফেসবুকে তুলকালাম কাণ্ড। ফেসবুকে অলরেডি মাশরাফি সাকিব যুদ্ধ শুরু হয়ে গেছে। মাশরাফিয়ানরা সাকিবিয়ানদের আক্রমণ করতেছে, সাকিবিয়ানরা মাশরাফিয়ানদের আক্রমণ করতেছে। সবাই বলতেছে মাশরাফি ষড়যন্ত্র করে সাকিবরে বল দিচ্ছে না। এই হাস্যকর ব্যাপারে তো বিশ্বাস করার কোনো কারণ নাই। কিন্তু আমাদের জানার একটা আগ্রহ ছিল যে কি ঘটছে। তো ওই যে আগে একদিন বোধহয় আপনাদের বলছি যে আমি একটু দ্রুত লিখতে পারি। ফলে আমার লেখাটা আগে হয়ে যায়। অন্যরা যখন লিখতে থাকে প্রেস কনফারেন্স তো মিনিট ১০ পরে শুরু হয়। আমি ওই ১০ মিনিট আগেই নেমে আসি। আমি এসে দেখা যায় ড্রেসিং রুমের সামনে দিয়ে গুড়গুড় করি বা পাশে গিয়ে কোনো একটা খেলোয়াড়ের পাইলে একটু গল্প করতে থাকি। নিউজ পারপাস না। এমনি জাস্ট হয় না একটু টাইম পাস করা। এরকম। এর মধ্যে গিয়ে দেখি ড্রেসিং রুমের সামনে দাঁড়ায় আঙ্গুল থেকে ব্যান্ডেজ খুলতেছে ওই সাকিব। অনেক সময় বেশিরভাগ সময় সাকিব ফিঙ্গার স্পিনিং ফিঙ্গারে ব্যান্ডেজ পেঁচায় রাখে। তো আমি আস্তে সাকিবের কাছে গিয়ে বললাম, "কি ভাই কোনো সমস্যা হয়েছে? বল করলেন না?" বলল, "সমস্যা কি ভাই? বল তো ধরতেই পারি না। বল ধরলেই তো পিছলায়া যায়। বল করব কেমনে?" আমি বললাম, "ব্যাপার কি?" তা বলে, "শিশির।" শিশির বলে একটা হাসি দিছে। ও বুঝছে যে শিশির শব্দটা কি পরিমাণে দ্ব্যর্থবোধক অর্থ বহন করে। তো দিস ইজ সাকিব আল হাসান, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে স্মার্ট ক্রিকেটার। সেও শিশির পড়া অবস্থায় নিজে বল করতে রাজি হয় নাই। মানে সে জানে যে দলকে জিতানোর জন্য প্রয়োজনে নিজে বল করার যে লোভ ওইটা ত্যাগ করতে হবে। এরকম পরিস্থিতিতে। এই গল্পটা বললাম আসলে মিরাজকে লক্ষ্য করে। মিরাজ আফগানিস্তান বিপক্ষে শেষ ম্যাচের পর দাবি করছেন শিশিরের জন্য তারা ভালো বল করতে পারেন নাই মিডল ওভারে। আচ্ছা মিরাজ সবচেয়ে বেশি মিডল ওভারে বল তো আপনিই করলেন। তাহলে আপনার দাবি যদি সত্যি হয়, আসলেই যদি শিশিরে বল করতে সমস্যা হয়, তাহলে আপনি বল করে গেলেন কেন? আপনি তো সাকিবের মতো স্মার্টনেস দেখাইতে পারলেন না। তো আসেন আজকে একটু মিরাজের স্মার্টনেস নিয়ে আলাপ করি। আগে ২ টা ব্যাপার ক্লিয়ার করি। সেটা হচ্ছে যে মিরাজের সততা, কমিটমেন্ট এবং ক্যাপ্টেন হিসেবে দক্ষতা। এই ৩ টা ব্যাপার নিয়ে আমার কোনো সন্দেহ নাই। আপনাদের কারো থাকতে পারে, আমার সন্দেহ নাই। আমি মিরাজকে সম্ভবত আন্ডার 15 থেকে চিনি এবং ওর সঙ্গে আমার যোগাযোগ মানে কথা হয় সম্ভবত আন্ডার 17 থেকে। এরপরে তো আন্ডার 19 ন্যাশনাল টিম এই পুরো পর্ব ওর কাছ থেকে দেখছি। ফলে এই ছেলেটা যে কতটা অনেস্ট, কতটা কমিটেড দলের জন্য মানে জীবন দিয়ে দিতে পারা ছেলে এবং ক্যাপ্টেন হিসেবে তার যে ক্রিকেট রিডিং এর ক্ষমতা এগুলো আমি জানি যে এগুলো ভালো। এই জন্যই আমি চাই যে নেক্সট ক্যাপ্টেন অন্তত ওয়ানডে টেস্টে সেই হোক। কিন্তু আমি মনে করি যে মিরাজের একটু স্মার্ট হইতে হবে এবং কিছু জায়গায় মিরাজের মানে অ্যাম্বিশন বা লোভ যেভাবে বলেন লোভ শব্দটারে নেগেটিভ ভাবে নিয়েন না, আমি একটু ব্যাখ্যা করতেছি। এইগুলো একটু ত্যাগ করতে হবে। তাহলে সে বাংলাদেশের ওয়ান অফ দি বেস্ট ক্যাপ্টেন হয়ে উঠবে। আফগানিস্তানের বিপক্ষে এই তৃতীয় ম্যাচটা ছিল পূর্ণাঙ্গ অধিনায়ক হিসেবে মিরাজের প্রথম ম্যাচ। এরপরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও তাকেই ক্যাপ্টেন্সি করতে হবে। কারণ শান্ত অলরেডি ছিটকে গেছে। শান্তর বদলে তাকেই ক্যাপ্টেন্সি করতে হবে। তো এই সময় আফগানিস্তানের বিপক্ষে লাস্ট যে ম্যাচটা ওই ম্যাচটায় মিরাজের ক্যাপ্টেন্সিটাকে আমরা কেস স্টাডি হিসেবে দেখে আমরা বলতে পারবো যে মিরাজ আসলে কোথায় স্মার্টনেস দেখাইতে পারেন নাই। দেখেন প্রথমত আমি মনে করি যে এই ম্যাচটায় যদি তারা ফিল করেন, আমি কিন্তু নিশ্চিত না যে আসলে শিশিরের উৎপাত এই ম্যাচে ছিল কি না। যদি তারা ফিল করেন যে শিশির আসলেই প্রভাব ফেলছে, আগের ম্যাচেই তো বোঝা যাওয়ার কথা। অল্প হইলেও শিশির পড়বে। হুট করে একটা ম্যাচে তো বেশি শিশির পড়তে পারে না। একটা ধারাবাহিকতা থাকে।
বা ওই দিনের ওয়েদার রিপোর্ট থাকবে, অ্যানালিস্ট আছে আপনার টিমের সঙ্গে, তারা তো একটা ধারণা দেবে যে সেকেন্ড ইনিংসে এখানে শিশিরের উৎপাত আজকে থাকবে। ডিউ পয়েন্ট আগে থেকে ওয়েদার ইয়েগুলো ওয়েবসাইটগুলো জানায়, বড় বড় নিউজ এজেন্সি আছে তারা জানায় যে রাতে কিরকম শিশির থাকবে। সেক্ষেত্রে আপনি যে মুস্তাফিজরে খেলাইছেন, আমি মুস্তাফিজের উপরে খড়গ চালাইতে বলতেছি না, সে মুস্তাফিজরে খেলানোর ডিসিশনটা ভুল ছিল। কারণ হচ্ছে নাসুমকে আপনার খেলাতে হবে, কারণ নাসুম কন্টেইনার বোলার, নাসুম শিশির পড়লেও সার্ভাইভ করে যেতে পারবে। আর মিরাজ তো ক্যাপ্টেন, মিরাজকে তো খেলাতেই হবে, ফলে দুইটা স্পিনার আমরা নিতে বাধ্য। আইডিয়ালি ভালো হতো যদি একটা স্পিনার খেলানো যেত, সেক্ষেত্রে আমরা 4টা পেসারও খেলাইতে যাইতে পারি। কিন্তু মুশকিল হচ্ছে আপনারা জানেন যে এই দুটো স্পিনারকে আমাদের রাখতেই হবে, মিরাজ ক্যাপ্টেন, নাসুম কন্টেইনার, ফলে এই দুটো স্পিনারকে রাখতেই হবে। সেক্ষেত্রে একটা পেসার কমাইতে হতো। আর যেহেতু আমি মজা করে বলি যে মুস্তাফিজ হচ্ছে কাইন্ড অফ স্পিনার, কারণ ও তো মূলত ওই যে আপনার স্লোয়ার বা কাটার নির্ভর খেলোয়াড়, ওকে ফিঙ্গার দিয়েই বল করতে হয়, ফলে ওরও শিশিরের স্পিনারদের মতোই প্রবলেম হয়। আচ্ছা, এখানে একটু এক লাইন একটু বলে দেই যে শিশিরে আসলে প্রবলেমটা কি হয়। আমার ধারণা আপনারা মোটামুটি সবাই জানেন, তারপরে যদি না জানেন কমেন্ট করলে আমি পরে একদিন একটু ডিটেল বিভিন্ন বিশ্লেষকের কথা সহ জানাবো। আমি এটা নিয়ে একসময় বেশ কাজ করছিলাম। তো ওইখানে আব্দুর রাজ্জাক, মানে আমাদের বাঁহাতি স্পিনার, লিজেন্ডারি বাঁহাতি স্পিনার, এখন সিলেক্টর, ও আমাকে একটা দারুণ কথা বলছিল যে দাদা, শিশির যখন লেদারের উপরে পড়ে, লেদারের বলের উপরে, তখন ওইটা আসলে একটা সাবানে পরিণত হয়, ভেজা সাবানে পরিণত হয়। এ কথাটা গ্রাহাম সোয়ানও বহু আগে বলছিল যে শিশিরে ভিজে গেলে স্পিনারদের জন্য বলটা হয় হচ্ছে ভেজা সাবানের মতো। তো ভেজা সাবান তো আপনি আঙ্গুল দিয়ে ধরে রাখতে পারবেন না। পেসাররা যেহেতু আঙ্গুলটা সিমে বসায়, তারা ওটা মোটামুটি গ্রিপ করতে পারে, তাদেরও মুশকিল হয়, বল স্লাইড করে বের হয়ে যায়, হাত থেকে পিছলে যায়, কিন্তু কম। স্পিনারদের ক্ষেত্রে স্পিনাররা তো টোটালি ফিঙ্গার নির্ভর, ফলে স্পিনারদের আঙ্গুলে, আপনি আঙ্গুলে একসময় ভেজা সাবান ধরে চেষ্টা করে দেখেন, বের হয়ে যাবে হাত দিয়ে, মানে আপনি জায়গা মতো বল ফেলতে পারবেন না, সেক্ষেত্রে আপনি বেধড়ক পিটুনি খাবেন। একই কথা মুস্তাফিজের ক্ষেত্রেও সত্যি, যেহেতু সে ফিঙ্গার নির্ভর পেসার, ফলে সেও বল ধরতে পারবে না, সেক্ষেত্রে মুস্তাফিজকে বসায় তাসকিনকে নামানো যেত। এটা হচ্ছে দল নির্বাচনের ক্ষেত্রে ত্রুটি। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যখন সেকেন্ড ইনিংসে বল করতেছেন, মানে আপনার দাবি মতো ওই সময় শিশির পড়ছে, সে সময় আপনি তাহলে শুরুতেই স্পিনারদের, মানে আপনি এবং নাসুম যতদূর সম্ভব শিশির জমে, মানে বেশি জমে ওঠার আগেই বল করে ফেলবেন। মানে প্রথম পাওয়ার প্লেতে 15 ওভারের মধ্যেই আপনি যতদূর সম্ভব বল করে ফেলবেন। মানে নাহিদ রানাকে ফার্স্ট স্পেলে টানা 5 ওভার করানো, সেটা তো অন্য সমালোচনা আছেই, সেটা নাহিদ রানার কন্টেন্টেও বলছি, টানা 5 ওভার বল করানো উচিত হয় নাই। এই শিশিরের পার্সপেক্টিভে নাহিদকে উচিত ছিল সর্বোচ্চ 2 ওভার বল করানো পাওয়ার প্লেতে। এরপরে দ্রুত স্পিনাররা এসে যতদূর সম্ভব কাছায় ফেলবে। অ্যাটলিস্ট মিরাজের 15 ওভারের পরে আর বল করার সুযোগ নেই। মিডল ওভারে মিরাজ বল করবেন না। মিডল ওভারে যদি করতে হয় স্পিনারদের মধ্যে নাসুম করবে। যেমন নাসুম হচ্ছে কন্টেইন করতে পারে, এখানে পার্থক্যটা কি? আপনার মিরাজের এখানেও একটু স্মার্টনেস এর ঘাটতি আছে। বোলার হিসেবে, ক্যাপ্টেন হিসেবে না। সেটা হচ্ছে এরকম কন্ডিশনে যখন আপনি দেখেন যে আপনি বল নিয়ন্ত্রণ করতে পারতেছেন না ভালো, শিশিরের কারণে, তখন আপনার একটা কাজ থাকে। মানে একটা পিঠ বাঁচানোর কাজ থাকে। সেটা হচ্ছে যে তখন আর আপনি উইকেটের জন্য বল করবেন না। বল টার্ন করানোর চেষ্টা করবেন না। বলে কোন রকম কোনো ভেরিয়েশন করবেন না। আপনি জাস্ট একটা চ্যানেলে বল ফেলায় যাবেন, যে চ্যানেলে আপনাকে পিটাতে পারবে না। মানে আপনি ক্রিপ অন বোলিং করে যাবেন, 3 এর নিচে রান রেট রাখবেন, তাহলে আস্কিং রান রেট বাড়তে থাকবে, পেসাররা এসে উইকেট তুলে নেবে। ওই দায়িত্ব আপনার না। নাসুম যেটা করছে, যে বুদ্ধি নাসুম দেখাইছে, তারপরেও 2-4টা বল কিন্তু তার হাত থেকে ফসকে যে 4-6 হচ্ছে, সেটা বড় ব্যাপার না। মিরাজ আর মুস্তাফিজ দুজনই একদমই বোঝে নাই যে এখানে আসলে বলে কোনো কিরদারি করা যাবে না। মিরাজ দেখলাম ওর মধ্যেও মুস্তাফিজ দেখলাম ওর মধ্যেও কাটান মারার চেষ্টা করতেছে। দুইজনই আনস্মার্টনেস দেখাইছে। মিরাজও দিব্যি টার্ন করানোর চেষ্টা করতে গিয়ে হাফ ভলি বানায় বানায় পিটান খাচ্ছিল। এখানে মানে তার বোলার হিসাবে এটা আনস্মার্টনেস। দ্বিতীয়ত হচ্ছে মিডল ওভারে সে টানা বল করে গেছে, যেখানে আপনি পারতেছেন না বল কন্ট্রোল করতে। আপনি নিজেই পরে বলতেছেন শিশির সমস্যা ছিল। শিশিরের সমস্যাটা কার বেশি হয়? অলরেডি তো আপনি বুঝে ফেলছেন। শিশিরের সমস্যাটা তো মিরাজের বাংলাদেশে সবচেয়ে বেশি। তাহলে আপনি বল করতে গেছেন যে কেন রে ভাই? মিডল ওভারে আপনার অবশ্যই সৌম্যকে বল দিতে হতো। মিডল ওভারে সৌম্যকে বল দিয়ে কোটা পূরণ করতে হতো। যেহেতু আপনি বল করতে পারতেছেন না, আপনার নিজেকে সরায় নিতে হতো। সরায় নিয়ে সৌম্যকে বল করতে দিতে হতো। এবং সেই সৌম্যকে আপনি বোলিং দিলেন হচ্ছে 40 ওভারের পরে। খুবই হাস্যকর সিদ্ধান্ত। কোনো অকেশনাল বোলার যখন ক্লোজ চেজ হয়, ক্লোজ চেজে যখন রান রেট 4, 5, 6 এর মধ্যে ওঠানামা করতেছে, আস্কিং রান রেট 5-6 এর মধ্যে, তখন আপনি কখনো অকেশনাল বোলারকে 40 ওভারের পরে বোলিং এ আনতে পারবেন না। সেই সময়ে আপনি 40 ওভারের পরে বোলিং এ আনলেন। আবারও বলি, শিশিরের ব্যাপারটা আমি পরিষ্কার না। শিশির যদি উৎপাত করে থাকে তাহলে মিরাজ যা করছেন সব ভুল। সব ভুল।
এবং সব আনস্মার্টনেস এর কাজ করছেন। একই সঙ্গে সৌম্যরে ইউজ করা, ভুল সময় ইউজ করা, এই জায়গায় শিশির হোক বা না হোক, এই জায়গায় তিনি ভুল করছেন। এখন এই কাজগুলো কেন হয়েছে? এই জায়গাটায় আমি আগে একদিন আপনাদের মনে আছে মিরাজকে যেদিন অধিনায়ক করার সুপারিশ করে কন্টেন্ট বানাই, সেদিন আমি বলছিলাম যে মিরাজের অধিনায়কত্ব নিয়ে ছোট, ছোট কিছু আপত্তি আছে ঘরোয়া ক্রিকেটে। ঘরোয়া ক্রিকেটের দলগুলো, বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি গুলো যেসব জায়গায় সে ক্যাপ্টেন্সি করছে বা এনসিএল এর টিম, এইসব জায়গা থেকে একটু আপত্তি আছে। আমি বিভিন্ন ম্যানেজমেন্টের কাছ থেকে এটা শুনছি। সেটা হচ্ছে কি, মিরাজ ক্যাপ্টেন্সি পেলে আসলে কিন্তু এটা গুণ। আমি বললাম না মিরাজের সবটুকুই গুণ। কিন্তু সেই গুণটা দোষ হিসাবে প্রকাশিত হয়। মিরাজ যখন ক্যাপ্টেন হয় তখন মিরাজের ভিতরে এরকম একটা স্পিরিট কাজ করে, ওরে দেখবেন যে সবসময় ছটফট করে। মানে আগায় যায়। ও ওই মানসিকতা থেকে, ওর ওই আগায় যাওয়ার মানসিকতা থেকে ও ভাবে যে সবটা ওর করতে হবে। মানে কিছু লিডার আছে দেখবেন, এটা আমরা অফিস আদালতেও দেখি, কিছু, কিছু বস থাকেন এরকম যে সব নিজে করে ফেলতে চান। একজনকে একটা কিছু বলছেন, তার করতে দেরি হচ্ছে, গিয়ে তাড়াতাড়ি নিজে করে ফেলেন। এটা ভালো লিডারের লক্ষণ না। ভালো ক্যাপ্টেনের লক্ষণ না। এট লিস্ট স্মার্ট ক্যাপ্টেনের লক্ষণ না। স্মার্ট ক্যাপ্টেন সে না যে নিজে সবটুকু লোড নেয় এবং প্রয়োজনে অপ্রয়োজনে ভুল জায়গায়ও গিয়ে লোড নেয়। সব জায়গায় তো আপনি সেরা না। আপনার টিমে অনেক সেরা পারফর্মার আছে। আপনি ছাড়া যে ১০ জন, ১০ জন ১০ ভূমিকায় নামছে, তাদের ১০ টা রোল আছে। যার, যার কাজটা তাকে করতে দেন। তার থেকে সেরাটা বের করে আনেন। আপনার কাজ এই না যে পরিস্থিতি যাই হোক আমাকেই বের করে আনতে হবে ম্যাচ। এই দিব্যি দিয়ে কেউ আপনাকে ক্যাপ্টেন বানায় না। পৃথিবীর কোনো ক্যাপ্টেন এটা পারে না। তাই যদি হতো তাহলে তো ক্যাপ্টেনরা একই সঙ্গে স্পিন করতো, পেস করতো, টপ অর্ডারে খেলতো, লোয়ার অর্ডারে খেলতো, একা ক্যাপ্টেন সব করে ফেলতো। তা তো হয় না। আপনার টিমে আরো ১০ জন খেলোয়াড় আছে। তাদের উপর ভরসা করতে হবে। জাস্ট তাদেরকে ব্যাক করেন। শুধু নিজেকে ব্যাক করেন না। এই কথাটাই আমি থামবে বলছি। নিজেকে ব্যাক করা যাবে না শুধু। আপনি ক্যাপ্টেন হিসেবে এমনও দিন যাবে আপনি ব্যাটিং বোলিং কিচ্ছুই করতে পারবেন না। কোনো কারণে ব্যাটিং এ রান পাবেন না। বোলিং হয়তো কন্ডিশনের কারণে ওইদিন আপনার হবেই না। সেদিন বাকিদের কাছ থেকে সেরাটা বের করে আনতে হবে। এই কাজটা ঘরোয়া ক্রিকেটে তার দুর্নাম আছে যে সে ক্যাপ্টেন্সি পেলে নিজেকে প্রমোশন দিয়ে ৩-৪ নাম্বারে নিয়ে যায়। বোলিং এ যেহেতু সে ফিফথ বোলার মূলত, কিন্তু সে ৩ নাম্বারে বা ৪ নাম্বারে বল করতে চলে আসে। মানে ট্রিকি টাইমে বল করে। করতে গিয়ে দলের অনেক সময় ক্ষতি হয়ে যায়। এই যে আসলে আমি বলব এটা তার গুণ, এটা তার যে ইনোসেন্স এবং কমিটমেন্ট, ওই যে কমিটমেন্টের কথা বললাম, যেকোনো মূল্যে দল জেতাতে চায়। এই যে ব্যাপারটা, এটার আউটপুট হচ্ছে এইটা। সে ভাবে কি আমি যদি বেশি এফোর্ট দেই, আমি যদি সব জায়গায় সামনে আগায় যাই তাহলে বোধহয় দলের উপকার হবে। এই জায়গাটায় মিরাজের একটু স্মার্টনেস এর সমস্যা আছে। জাস্ট ফলো সাকিব আল হাসান। সাকিব আল হাসান কিভাবে করতেন ব্যাপারটা। অনফিল্ড ক্যাপ্টেন্সিতে তার পাশে, পাশে তো কেউ নাই। সাকিব সবসময় নিজেকে বাজি ধরতেন না। কখনো, কখনো বা বেশিরভাগ সময় অন্যদের থেকেও সেরাটা বের করে আনার চেষ্টা করতেন। আপনার মনে আছে যে নিউজিল্যান্ডকে যখন আমরা ১ম হোয়াইট ওয়াশ করি, তখন সাকিব ক্যাপ্টেন ছিলেন। সাকিব কিন্তু নাইমরে দিয়ে ম্যাজিকটা করাইছিলেন। রুবেলরে দিয়ে ম্যাজিকটা করাইছিলেন। ওই জিনিসটা আপনার ভিতরে থাকতে হবে। আপনাকে জানতে হবে যে আপনার কোন খেলোয়াড় কোন সময় সেরাটা করতে পারবে। সেটা জানলেই আপনি বেস্ট হয়ে যাবেন। আপনার পক্ষে সম্ভব বাংলাদেশের বেস্ট ক্যাপ্টেনদের তালিকায় নাম লেখানো। সামনে ওয়েস্ট ইন্ডিজ ট্যুর, প্রমাণ করে দেন এখানে যে নিজে শুধু আগায় না গিয়ে সবাই মিলে আগায় যায়। তাহলেই তো হয়ে গেল। মিরাজের জন্য শুভকামনা থাকলো, বাংলাদেশ দলের জন্য শুভকামনা।